মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। যাদের কাছে কিন্তু স্মার্টফোন নাই তারা টেলিভিশন দেখে এবং তারা বাংলা নাটকও দেখে। প্রত্যেকটা মানুষকে নিজের জন্য সময় বের করে নেওয়া উচিত। তাছাড়া হয় কি যে মানে আমাদের জীবন মানে যেটা আমি যদি বলি যে সারভাইভিং, আমাদের সবাইকে প্রত্যেককে একটা সারভাইভাল মুডে থাকতে হয়। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাংলা টিভি থেকে। আমি শান্তা জাহান আমন্ত্রণ জানাচ্ছি 7 দিন ব্যাপী আমাদের ঈদের বিশেষ আয়োজন মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার ঈদে। প্রিয় দর্শক, প্রতিদিনই আমি হাজির হয়ে যাচ্ছি একই সময়ে বাংলা টিভির পর্দায় আপনাদের জন্য পছন্দের তারকাকে সাথে নিয়ে আড্ডা হচ্ছে, কথা হচ্ছে, কাজ নিয়ে আপডেট জানছি এবং সেই সাথে জানতে পারছি কেমন কাটছে তারকার ঈদ। আজ যে তারকা আমার সাথে রয়েছে অভিনয় জগতে, সে তার নিজেকে ইতিমধ্যেই আপনাদের কাছে অনেক বেশি পরীক্ষিত এবং প্রশংসিত করেছেন, কারণ তার প্রত্যেকটা চরিত্রের মাঝে কিন্তু আমরা ভিন্নতা পেয়েছি এবং তার ব্যক্তিগত জীবনের যে আমি বলবো প্রেজেন্টেশন আছে, সব কিছু মিলিয়ে তিনি আমাদের মাঝেও হয়ে উঠেছেন তাসনুভা তিশা। চলুন এই প্রিয় অভিনেত্রীর সাথে আজ আমরা আড্ডায় মেতে উঠি। অনেক অনেক শুভেচ্ছা তিশা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। কেমন আছো? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আর তোমাকে পেলে তো একটু বেশি ভালো লাগে। আপনার ইন্ট্রোডাকশন এত মজার হয়, আমি শুনছিলাম খুব মনোযোগ এবং ওখানে কোনো কোয়েশ্চেন ছিল না। নো, ইটস ওকে, আই লাভ কোয়েশ্চেন, মানে আমাকে জিজ্ঞেস করলে ইটস ফাইন। আমার কাছে মনে হয় অভিনয় তো ধরো আমরা সবাই করি কম বেশি, কিন্তু ব্যক্তি জীবনে তুমি কেমন সেটা যখন আমি আসলে বুঝতে পারি বা দেখতে পারি, ওটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক অডিয়েন্সটা বেশি জানতে চায়, বেশি দেখতে চায়। হ্যাঁ ট্রু, এটা ট্রু। কারণ অডিয়েন্স আসলে আমি যেমন ছোটবেলায় জানতে চাইতাম আচ্ছা অমুক নায়িকা কি করে, ওরা কি করে কিভাবে, বা সিনেমায় যখন এই যে গানের সময় এক একটা কস্টিউম চেঞ্জ হয়ে যেত তখন ভাবতাম যে এত তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ করলো। নাও উই নো না। এখন আমাদের ব্যক্তি জীবন তো আসলে এক একজন মানুষ এক এক রকম। মানে আমি খুবই নর্মাল লাইফ লিড করি এবং যারা আমার দর্শকরা আছেন তারা অলরেডি জানেন যে আমি আসলে অনেক বেশি সিম্পল লাইফ লিড করি এবং ওটাই আমার কাছে মনে হয় যে এটাই আমি, যেটা আমাকে আসলে আরাম দেয় অনেক বেশি। আমরা আগে ম্যাগাজিন অথবা পত্রিকার পাতায় কখন একটা ইন্টারভিউ ছাপা হবে, সে কি বললো সেটা যখন লেখা হবে ওটা পড়ে কিন্তু খুব উচ্ছ্বসিত হতাম যে ওয়াও। আর এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা দেখতে পাই সবকিছু মোটামুটি তারকাদের এবং কি কি কাজ হচ্ছে না হচ্ছে সব আপডেটই জানি। বাট তিশা তো একটু আমি বলবো কম আপডেট দেয়, নিজের পার্সোনাল লাইফ একদমই শেয়ার করে না ফেসবুকে। সো আমরা অনেকেই অজানা যে ঈদটা কেমন কাটলো তিশার। ঈদ অ্যাজ ইউজুয়াল আসলে আপু, কারণ হচ্ছে আমাদের ছোটবেলার ঈদগুলো কিন্তু ডিফারেন্ট ছিল। তখন আমরা যেভাবে ঈদ সেলিব্রেট করতাম, আমি বলবো আমার বাচ্চাদেরকে আমি যখন দেখি ওদের মধ্যে কোনো না এক্সাইটমেন্ট কাজ করে না। তা আমি বলি আচ্ছা কি তোমার ঈদের দিন তুমি কেন কাপড় পরতেছো না, কেন রেডি হচ্ছে না, তো ওকে পুশ করতে হয়। আর আমাদের সময় তো আমরা কখন ঈদের কাপড় পরবো, সকালবেলা ভোরবেলা উঠে যেতাম, তখন উঠে আব্বু যখন উঠতো তখন উঠে রেডি হয়ে যেতাম, দেখতাম যে আব্বু নামাজ পড়তে যাচ্ছে। এন্ড হচ্ছে এই যে ঈদের জামা লুকায় রাখা বা কে কি জামা কিনলো দেখার যে ধরনের আনন্দ, জুতা পরে আমি বিছানায় হাঁটতাম লিটারালি চাঁদ রাতের দিন, রাতের বেলাতেও। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি ছোটবেলা অনেক ঈদ পছন্দ করতাম, আর এখন না ঈদ আসলে আমাদের জন্য এই যে এখন যেহেতু কাজ করি মিডিয়া ইন্ডাস্ট্রিতে, তো আমাদের নাটক কি কি আসতেছে এগুলা আপডেট করা ফেসবুকের থ্রু বা ইনস্টাগ্রামের থ্রু, এগুলো জানানো মানুষজনকে, সো দ্যাট সবাই জানতে চায় কি কি কাজ আসে। যেমন আপনি এখন জিজ্ঞেস করবেন ঈদে কি কি কাজ আসতেছে, ডেফিনেটলি আমি জানতে চাই, কারণ ঈদ অলরেডি চলছে। সো তুমি যদি আমাদেরকে একটু আপডেট দিয়ে দাও তাহলে কিন্তু দর্শকরা জানতে পারবে, কারণ এখন তো মিডিয়ার অনেকগুলো সেক্টর রয়েছে বা অনেকগুলো প্ল্যাটফর্ম, তো আমাদের জানলে বেটার হয়। ওটিটি আসলে আমি লাস্টলি অনেক বছর হয়েছে কাজ করিনি, বাট খুব সামনে একটা মানে ঈদের এই ছুটির পরপরই আমরা মানে রিহার্সাল শুরু করব। এটা আসলে কোন প্ল্যাটফর্মে যাবে এখন পর্যন্ত শিওর না, এটা ফেস্টিভ্যালেও যেতে পারে। আর যে সমস্ত কাজ ঈদে যাচ্ছে এগুলো তো আসলে যাচ্ছেই এভরিডে বিভিন্ন চ্যানেলে, মোস্টলি হচ্ছে আমি দেখলাম রাতের স্লটগুলোতে আছে। সো আই এম হ্যাপি অ্যাবাউট ইট
যদি এখন মানুষ তো টিভি কম দেখে, পরে হচ্ছে ইউটিউবে গিয়ে নাটকগুলো দেখে। আই থিঙ্ক রাতের বেলা এখনো কিন্তু কিছু বাড়িতে ট্র্যাডিশন দেখে। আছে যে সবাই মিলে একসাথে টেলিভিশন দেখবে। আর এখন কিন্তু বৃষ্টির দিন, মোটামুটি সন্ধ্যার পরে যদি বৃষ্টি আসে মানুষ কিন্তু খুব একটা বেশি আউটিং করতে পারবে না। আর একটু যদি মফস্বল বা গ্রামের দিককার কথা বলো, তাদের জন্য বিনোদনের এখনো সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে টেলিভিশন। টেলিভিশন, ইয়েস। তো আমি এই জন্য অলওয়েজ বলি, অনেকে আমাকে বলে যে টিভিতে কাজ করছো এত কষ্ট করে কি লাভ, বিকজ এখনো বাংলাদেশের 98% মানুষ টেলিভিশন থেকে বিনোদনটা নেয়। সো True. আমি তো ডেফিনেটলি আমরা তো আসলে একটা মানে যে আমরা আরবান ওয়াইজ চিন্তা করি, বাট রুরাল চিন্তা করলে দেয়ার আর লট অফ লাইক পিপল যাদের কাছে কিন্তু স্মার্টফোন নাই, তারা টেলিভিশন দেখে এবং তারা বাংলা নাটকও দেখে অনেক ভালো মতো। তা না হলে এত ভিউ কখনোই হতো না। ট্রু। তিশা, ঈদের দিন রান্না বান্না কি করেছো, নাকি যেহেতু কাজের অনেক ব্যস্ততা থাকে ঈদের দিন ঘুমাতে বেশি পছন্দ করো? ঈদের দিন না, রান্না আসলে আগে সব ধরনের রান্না করতাম, কিন্তু এখন আসলে মানে ডেজার্টটাই করা হয়। তো ডেজার্ট আর বাকি রান্না বান্না আসলে আম্মু, যেহেতু আমরা একই বিল্ডিং এ থাকি, তো আম্মু করে, আম্মু রান্না করে দিয়ে দেয়। আম্মু থাকলে যে কি মজা, ইনফ্যাক্ট সেই মজাটা আমি নিজেও পাই। আমার আম্মু দেখা যায় রান্না বান্নার বড় যে দায়িত্বটা সেটা নিয়ে নেয়। তবে ঈদের দিন আমি যেটা করতে খুব পছন্দ করি, একটু বড় হাঁড়িতে রান্না বান্নাটা আমার খুব ভালো লাগে। রিয়েলি? এবং মনে হয় ওটার জন্য একটু শক্তিরও দরকার হয় হ্যাঁ, বেশি। অনেক বড় হাঁড়ি মানে অনেক বেশি মাংস হয় না, ওটাকে তো মানে আই হ্যাভ ডান ইট, আমি জানি এটা অনেক বাট কষ্ট। মশলাটা আম্মুকে দিয়ে দেওয়াই, জানো, যে আম্মু তুমি একটু মেপে মশলাটা দিয়ে দাও, বাকি কাজগুলো আমি করছি। আমার বিষয়টা হচ্ছে আমি যেটা করি সেটা আমাকেই করতে হবে, মানে আমাকে সব কেটে রেডি করে দিলে মানে যা কিছু আছে সবকিছু আমিই করব না। এটার একটা ট্রিকি ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো আমার হাতের রান্না মজা, সবাই মজা বলে, কিন্তু আমার মা যখন খাবে কিছু না কিছু খুঁত সে ধরবেই। আচ্ছা, হলুদটা একটু বেশি হয়ে গেছে, কোরবানির মাংসে এত হলুদ না দিলেও হয়, মরিচটা আর একটু কম দিতে পারতাম বা আর একটু বেশি দিতে পারতাম। তো আম্মুকে দিয়ে খুব ট্রিকি ভাবে মশলাটা দেয়। না, আমার বাসায় যেটা হয়েছে যে আমার বাসায় সবাই আমার রান্না খুব পছন্দ করে। তো আম্মু বলে যে তোমার আমার আব্বু আমার হাতের রান্না পছন্দ করে, তো রান্না করার জন্য বলে, বাট আমার না এখন আর ভালো লাগে না করতে, এত রান্না বান্না করেছে লম্বা একটা সময় নিয়ে। জীবনটা তো খুব মানে অল্প বয়সে তুমি শুরু করেছো, তো জীবনের বাস্তবতাও অনেক বেশি, কারণ আমরা যত দ্রুত মানে জার্নি শুরু করি, আমাদের জার্নির পথের অনেক কিছু ফেস করতে হয়। তোমার কাছে আসলে জীবন মানে কি? ঈদের দিনে এসে তো আমরা একটু সময় পাই নিজেকে মি টাইম দেওয়ার, অবসরে থাকার, তখন কি জীবন নিয়ে ভাবো? শুধু ঈদ না, আমি বলবো যে আমি নিজের জন্য সময় বের করে নিই। এটা সবাই, আমার মনে হয় যে আমি এর আগে তোমার সাথে কথা হচ্ছিল যে প্রত্যেকটা মানুষকে নিজের জন্য সময় বের করে নেওয়া উচিত। তাছাড়া হয় কি যে মানে আমাদের জীবন মানে যেটা আমি যদি বলি যে সারভাইভিং, আমাদের সবাইকে প্রত্যেককে একটা সারভাইভাল মুডে থাকতে হয়, তাই না? কারণ আমাদের আশেপাশে এত কিছু হচ্ছে, এত সোশ্যাল মিডিয়া, টেকনোলজি, রেভুলেশন, অনেক কিছু হয়ে যাচ্ছে, যুদ্ধ, পলিটিক্যাল চেঞ্জেস, ক্লাইমেট চেঞ্জিং অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলিয়ে জেনারেশন চেঞ্জ অ্যান্ড গ্যাপ, এই সমস্ত কিছু কোপ আপ করতে গিয়ে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই। তো তখন কি করতে হয়, স্থিরতা অনেক দরকার, স্টিলনেস অ্যান্ড মাইন্ডফুলনেস। আর আমার মনে হয় যে মাইন্ডফুলনেস এটা একটা প্র্যাকটিসে থাকা উচিত প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকের মেন্টাল হেলথকে চেক দেওয়ার জন্য। তো আমাদের প্রত্যেকে কিন্তু মেন্টাল হেলথের অবস্থা খুবই খারাপ, যেটা আমরা নিজেরা হয়তো বা অ্যাকনোলেজ করি না বা এটা নিয়ে খুব একটা কথা বলি না। স্পেশালি আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি প্রত্যেকেই লম্বা সময় আমরা কাজ করি, তাই না? ইভেন মানে ইউ আর ডুইং আ লট অফ শোজ, তারপর ইভেন্টস, তারপর যখন ফ্যামিলিতে নিজের পার্সোনাল লাইফে অনেক কিছু থাকে, সব কিছু ডিল করে আসলে হয় কি যে নিজেকে সময় দেওয়াটা খুবই খুবই জরুরি, খুবই দরকার। এই মেন্টাল হেলথের যে ইস্যুসটা তুমি তুলেছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা নিয়ে আমি আরও একটু কথা তোমার সাথে বলতে চাই, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে ঈদের আয়োজন মেরিল সিরাম সোপবার নিবেদিত তারার ঈদে। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসবো, আড্ডা হবে তিশার সাথে। সাথেই থাকুন বাংলা টিভির। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপবার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপবার। প্রিয় দর্শক, মেরিল সিরাম সোপবার নিবেদিত তারার ঈদে আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে।
সাথে রয়েছে আমাদের আজকে তারকা তাসনুভা তিশা, তার সাথে আড্ডায় ফিরছি। তিশা, আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলাম। এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সমাজের চারপাশে আসলে অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে রামিসার ব্যাপারটা না বললেই নয়। মানে এই পুরো ঈদের সময়টা অনেক আনন্দ থাকার পরেও কেমন যেন একটা অনিশ্চয়তা, একটা নির্ভরতার মানে আমি বলবো ল্যাকিং ফিল করছিলাম। কারণ আমার বোনদের বাচ্চা আছে, একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, আরেকটা পিচ্ছি আছে ক্লাস 3-তে পড়ে। তো আমার আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইস, ওদেরকেও তো মাঝে মাঝে আমরা একা বাইরে পাঠাই, কি হবে। তো এই যে লোকটা যে কাজটা করেছে, এটাও তো নিশ্চয়ই মেন্টাল হেলথ ইস্যুজের একটা বড় ব্যাপার, তাই না? ইয়া, ডেফিনেটলি। আমি তো আসলে আমার দুটো মেয়ে আছে। হুম 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 আমার বড় মেয়েটা একা স্কুলে যায়। হুম আমি ইভেন এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। হুম আহ, কারণ আমি আসলে মেনেই নিতে পারি না, বিকজ আমি যখন চিন্তা করি যে একটা বাচ্চা মেয়ে, যেটা হয় কি, যে একটা বাচ্চা মেয়ে যার বয়স 8 বছরও হয়নি, 7-8 বছর, ও একটা মানুষ হিসেবেও পরিপক্ক হয়নি। সে জায়গা থেকে যে নৃশংসতা যেভাবে করে ফেস আসলে করতে হয়েছে। অমানবিকভাবে ওর সাথে আহ, আহ, ঘটেছে, এটা কোনো বাবা মায়ের পক্ষে নেওয়া সম্ভব না। হুম আহ, যাদের আসলে মেয়ে শিশু আছে বা ছেলেরাও এখন কিন্তু ছোট ছোট বাচ্চারাও অনেক মানে অ্যাবিউজ হচ্ছে, হুম 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 বা তো কেউ আসলে সেফ না বাইরে। আমার খুব ভয় লাগে যে আমার মেয়ে একা স্কুলে হুম যায়, ও ক্লাস 9-এ পড়ে। তো আমি তো আসলে সবসময় যেতে পারি না, বা হয় না, ও একাই যায়, অনেক দিন ধরেই যায় একা। কিন্তু এটা হয় কি যে আমার ভয় লাগে, আমি আতঙ্কিত। এরপর এখন তো 3 বছর ছোটটার, ওকে তো সামনে স্কুলে দিব, তো আমি তো একা ছাড়তেই পারবো না। আমার মনে হয় আমি হোম স্কুলিং করাই, এত হুম আতঙ্কিত। এবং মেন্টাল হেলথ এখানে অনেক বড় একটা ভূমিকা রাখে। যে আহ, অমানবিক কাজটা করেছে সে তো মানুষ না, সে অবশ্যই মানুষ না। এবং আই থিঙ্ক মানে মনুষ্যত্বের ব্যাপারটা তো গ্রুমিং এর একটা ব্যাপার থাকে, ফ্যামিলি পারিবারিক গ্রুমিং। ভ্যালুস, এন্ড হ্যাঁ, আমরা আমাদের ফ্যামিলিতে সবসময় মেয়েদেরকে বলি যে এভাবে চলো, এভাবে কথা বলো, এখানে এটা করো। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা তো ওই মানুষটার কথা বলছি কিন্তু তার ওয়াইফ সাথে ছিল, মানে হাউ ইজ ইট পসিবল? আমি তো এটার কোনো উত্তর খুঁজে পাই না। আমি ওনার ওয়াইফ সম্পর্কে ওইটার ওয়াইফ সম্পর্কে বলবো না, বাট ওইটার সম্পর্কে বলতে পারি যে এই এই প্রাণী, হ্যাঁ, হুম এই হুম প্রাণী হচ্ছে আহ, আহ, যতদিন না পর্যন্ত শাস্তিটা হচ্ছে হুম হুম হুম। মানে কার্যকর, আমিও অশান্তিতে আছি অনেস্টলি। আমি খুবই মানসিকভাবে আমরাও আসলে ট্রমাটাইজড। পার্সোনালি আমি অনেক বেশি অ্যাটাচড এই ব্যাপারগুলো হুম নিয়ে। শুধু রামিসা না, আমি বলবো প্রত্যেকটা ছোট ছোট ফুল যারা এভাবে অ্যাবিউজড হয়েছে বা প্রাণ হারিয়েছে, ওরা আমার বাচ্চা। আই ফিল লাইক দে আর মাই কিড। তো বিকজ আমি আমার মেয়েকে বলি, ছোট থেকে আমি আমার মেয়েকে এটা বলেছি যে গুড টাচ ব্যাড টাচ এটা শিখিয়েছি। তো এখনো বলি যে কোনো কথার আগে জাস্ট ইউ হ্যাভ টু শাউট, হুম ইউ হ্যাভ টু টক এগেইনস্ট দ্য নো রং থিং। হুম সেটা যেই হোক, সেটা ঘরে হোক, ঘরের সবচেয়ে ক্লোজেস্ট মানুষটা হোক, অথবা বাইরে হোক। তো আমি আসলে মানে আমার বাচ্চাদেরকে আমি যা চাই বা আমি চেষ্টা করছি ওভাবে করে বড় করবার জন্য। আমি আমার ছেলেকেও আমি আশা করি যে আমার ছেলে যেন মানুষ হয়। হুম সবাই বলে যে আপনার বাচ্চারা কি মানে কি কি চান, কি বানাতে চান। হুম আমি হুম। বলি যে আমি মানুষ বানাতে মানুষ চাই। বানাতে চাই। হ্যাঁ, True. আসলে তো পড়ালেখা শিখলে মানুষ হয় না, আবার না শিখলেও হয় না। কিছুটা হচ্ছে ফ্যামিলি থেকে যায়, এবং মায়েরা অনেক বড় অবদান রাখতে পারে সেক্ষেত্রে। অবশ্যই প্রত্যেকটা মায়ের মনুষ্যত্বের যে উচিত। বিকাশ, সেটা প্রাথমিকভাবে আমরা মায়েদের কাছ থেকেই হুম, কিন্তু আসলে এক্স্যাক্টলি। শিখতে পারি প্রথম এবং 5 বছরে একটা বাচ্চার সমস্ত আহ, আমার বিকাশের মনে হয় ক্ষেত্রে 1 মিলিয়নের ওপরে নিউরন হচ্ছে ডেভেলপ করে ওদের। হুম হুম হুম। সেই জায়গা থেকে ওই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। এই 5 বছরের মধ্যে এই বাচ্চাটা আসলে সব জানে, সব কিছু ইনপুট নেয় ব্রেনে। এর মধ্যে বাচ্চাকে আসলে ডোন্ট অ্যান্ড ডোন্টস এর মধ্যে, ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে আসলে তফাৎটা বোঝাতে হবে, ফ্যামিলি থেকেই বোঝাতে হবে যে এটা করা উচিত, এটা করা উচিত না। এবং আরেকটা ব্যাপার অ্যাড করা উচিত, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে তখন নেগেটিভিটি কোনো কিছু দেওয়া উচিত না, না, একদমই না। পজিটিভিটি দেওয়া অনেক উচিত। পজিটিভ সেটা জিনিসপত্র দেওয়া উচিত। রাইট। ঈদের আনন্দ অনেক ভারী কথা বলে ফেললাম, কারণ মানে আমরা মা, সো আমরা জানি একটা মানে
শিশু বা একটা সন্তান যদি পৃথিবী থেকে চলে যায় বা সে যদি একটু ব্যথা পায় সেটার কষ্টটা কেমন। একটু অন্য প্রসঙ্গেও আসতে চাই, তুমি অনেক ইমোশনাল হয়ে গেছো আমি জানি। তাসনুভা তিশা খুবই ইমোশনাল, বাট এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো দীর্ঘ একটা সময় নিয়ে কাজ করছো। আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের এই জায়গাতে আই থিঙ্ক তোমার যে পরিমাণ কোয়ালিটিস আছে বা তুমি যা করে দেখাতে পারো, সেটার জন্য কেউ চ্যালেঞ্জ না নিয়ে তোমাকে উল্টো আন্ডাররেটেড এরকম একটা তকমা দিয়ে দেওয়া হয়েছে। তো তোমার কি কখনো মনে হয় যে এটার পেছনে একটা বিশাল বড় সিন্ডিকেট কাজ করেছে, যারা ইচ্ছাকৃতভাবে করেছে, অথবা আমি সিন্ডিকেটের সাথে তাল মেলাতে পারিনি বলেই আজকে আমাকে এই তকমাটা নিতে হচ্ছে? আমার মনে হয় যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। আমার আন্ডাররেটেড ব্যাপারটা তো আমি কমপ্লিমেন্ট হিসেবে নিই। তো আমার জন্য ব্যাপারটা হচ্ছে যে আমি এখন আজকে যে এই পর্যায়ে আছি, আমি এখানে বসে আছি, আমি যে আপনার সাথে কথা বলছি, এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আমাকে রাস্তায় যদি দুটো মানুষ চেনে বা যদি দেখে হেসে কথা বলে যে আপু আপনার নাটক দেখি, আমার যদি নামটাও তারা না জানে, তারপর এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, অনেক অনেক বড় ব্যাপার। আমি এটা তো অনেক তুমি thankful। অল্পতে তুষ্ট এই জন্য, কিন্তু অনেকে তো রয়েছেন খুব কষ্ট করে কাজ করে। আমি অনেক কষ্ট করে কাজ করেছি আপু, আমি অনেক ছোট ক্যারেক্টার থেকে শুরু করেছি, আমি হোস্টিং করতাম। হ্যাঁ, তো আমি দেখলাম যে হোস্টিং ও অনেক আচ্ছা, অনেক টাফ জব। আমাদের মানে এই জনরাতেও তোমার কাজ করা হ্যাঁ, হয়েছে তার হ্যাঁ, মানে। করেছি। ওয়াও। তো হোস্টিং আমাকে দিয়ে হবে না, আমি এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না। তো আমি হচ্ছে একটু একটু এলোমেলো হয়ে যায় আমার কথাবার্তা। তো আপনারা তো অনেক গুছিয়ে কথা বলেন, এত সুন্দর করে কথা বলেন। তো আমার জন্য হচ্ছে হচ্ছে কি যে মানে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি যদি আসলেই ডিজার্ভ করি কখনো না কখনো হয়তো বা আমি এখন পর্যন্ত যা করেছি এর চাইতে অনেক ভালো কাজ পাবো। আর যদি এরকম হয় যে না আসলে হওয়ার না, তাহলে হবে না। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এই আক্ষেপটা কবে থেকে নেই সেই গল্পটাও জানতে চাই, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে Sure. আসি। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে বাংলা টিভির পর্দায় ঈদের বিশেষ আয়োজন মেরিল সিরাম সোপবার নিবেদিত তারার ঈদে। ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, সাথী থাকুন বাংলা টিভির। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ মেরিল সিরাম সোপবার নিবেদিত তারার ঈদে। সাথে রয়েছে তাসনুভা তিশা। আমরা ফিরে যাচ্ছি আড্ডায়, এবং আজকে খুব মানে ইম্পর্টেন্ট এবং হচ্ছে আমি বলবো সিরিয়াস টপিক নিয়ে কথা হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রিতে পিছিয়ে পড়ার গল্প শুনছি, ইন্ডাস্ট্রিতে পাওয়া না পাওয়ার গল্প শুনছি। তুমি বলছিলে যে মানে এইভাবে তুমি আর চিন্তাই করো না, তুমি এখন যা কিছু ঘটছে সব কিছুতে হ্যাপি। বাট যখন শুরুটা করেছিলে এতটা ম্যাচিউর তো নিশ্চয়ই ছিলে না। শুরুটাও আপু বিশ্বাস করেন আমি আসলে কখনো তো জানতামই না যে আমি অ্যাক্টিং প্রফেশনে আসবো। তো এটা সামহাউ দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড আমি যখন অ্যাক্টিংটা শুরু করি তারপর মনে হতে লাগলো যে একটার পর একটা যখন কাজ শুরু করতে থাকলাম সব অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো যে আসলে ভালো অ্যাক্টিং করি ভালো। আমি বুঝলাম না অ্যাক্টিংটা কখন করলাম আমি। হ্যাঁ, তো এখনো তাই হয়, আমি আসলে স্ক্রিপ্ট পড়ার পর আমি একটা ভিজুয়ালাইজ করি বিষয়টা বা ক্যারেক্টারাইজেশনটা ওভাবে দেখি, ওভাবে করে কস্টিউম ডিরেক্টরের সাথে কথা বলে ক্যারেক্টার যেভাবে যায় ওভাবে করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজ আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। নাটক, সেটা নাটক হোক, ওটিটির কাজ হোক বা টিভিসি হোক বা যাই হোক, তো আমার কাছে ক্যামেরার সামনে আসা মানে হচ্ছে ওই দিনের ওই কাজটা একদম সেম লেভেলের ইম্পর্ট্যান্ট। তো শুরুর দিকটা আমার কাছে এরকমই ছিল। শুরুর দিকটা আমি তো আসলে আসছি, আচ্ছা ওকে আমাকে স্ক্রিপ্ট দিচ্ছে, আমি স্ক্রিপ্ট পড়ে ওকে ক্যারেক্টার প্লে করে দিয়েছি। বোনের ক্যারেক্টার করতাম। প্রথমে তো শুরু করেছিলাম বান্ধবী ক্যারেক্টার, যেখানে ৩টা সিন ছিল, একটা পাসিং শট ছিল আর 2টা সিন যেটাতে একটা সিনের ডায়লগ ছিল শুধু। ওই এক সিনের ডায়লগেই রাজভাই মোস্তফা কামরাজ বলেছিল যে ভাইয়া বলেছে যে এইরকম এরকম সিচুয়েশন, তো তুমি হচ্ছে কি বলবা তোমার বান্ধবীকে। তা আমি বলেছি, বলবা তুমি তো ভালো অ্যাক্টিং করো। ওকে, তো রাজভাই আসলে অনেক এটাকে সবাইকে বলা শুরু করে দিল যে ও তো নতুন কাজ করছে, অনেক ভালো করে। তারপর আস্তে আস্তে করে এই একটা সিরিয়াল, তারপর আরেকটা সিরিয়াল, তারপর এভাবে করে করতে করতে ফাইনালি আমি যখন মেইন স্ট্রিমে যদি বলি যে একদম লিড কাস্টিং হিসেবে কাজ করি, এটা ছিল 2016-এ, 2016 থেকে। তো 10 বছর হলো। তো মেইন স্ট্রিমে আসলে লিড কাস্ট হিসেবে কাজ করছি। আমার কাছে মানে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক ইজ ভেরি স্পেশাল অ্যান্ড আমার কাছে অনেক বেশি
মানে এটাই তো, আর কি লাগে আমার কাছে চাওয়া পাওয়াটা আসলে ছোট থেকে আমার এক্সপেকটেশন এটা রাইট, এটা একটা বড় রিজন হচ্ছে তুমি ছোট থেকে কাজ করে বড় হয়েছো বলে তোমার কাছে মানে তুমি অল্পতে তুষ্ট, যেটা আমি প্রথমেই বলতে আমি চাই। ছোটবেলা থেকেই তাই, আমার কখনো চাওয়াই ছিল না, মানে চাইতে হবে এই ব্যাপারটা বুঝতাম না। আম, তুমি কোথাও গেট টুগেদারে যাও না, খুব বেশি আড্ডাবাজি করো না, আম, মনে হয় না এই কারণে কাজের সংখ্যা একটু কম হয়? না, যারা খুব মনে করে তাসনিমা তিশাকে এটার জন্য প্রয়োজন তারাই শুধু নক করে। হয় না আড্ডাতে বসে, আবার আরেকবার যে হয় না অনেক সময় যে আড্ডাতে বসে আম, ও আচ্ছা ঠিক আছে তিশা এই ক্যারেক্টারটা তো তুমি করতে পারো, অথবা তিশা এই ক্যারেক্টারটা করে ফেলো, হ্যাঁ, এমনটা তো হতে তোমার সাথে খুব একটা ঘটে না? হতে পারে যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়, হুম, কিন্তু আমার মনে হয় যারা নাকি গল্প লিখেন, হুম, ভালো ভালো যে সমস্ত প্রোডাকশন হচ্ছে বা হুম, প্রজেক্টগুলো হচ্ছে সেখানে আহ, আমরা যদি আসলে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি তো অনেক ভ্যাস্ট, মানে হুম, ইয়েতে আমরা চিন্তা করে পারবো না, ছোট জায়গা কিন্তু আমরা কয়জন আর্টিস্ট আর কাজ হুম, করি, তো ইগনোর করার আসলে অপশনটা আসলে ওভাবে নাই। এখন হয়তো বা ইউ আর ইন আ ওয়ে রাইট, যে যারা হয়তো বা অ্যাটেন্ড করছে, মানে আমি আসলে খুব একটা মানুষজনের সাথে কথা বলতে ভালো লাগে না। মানে আমার এই যে এখানে কথা বলছি না, এই যে বাসায় যাবো, আমি আমার মতো এই যে বাচ্চাদের সাথে কথা বলি। এই যে বললে যে মানে জগৎটা খুব ছোট, কোনো না কোনোভাবে তোমাকে মনে পড়বে, ইগনোর করার মতো কোনো ওয়ে নেই। বাট আমি যতটুকু জানি তোমার একটা স্বপ্ন ছিল ক্লোজ আপ কাছে আসার গল্পে তুমি কাজ করবে। করতে চাই আর কি, এরকম ড্রিম ছিল। হ্যাঁ, হ্যাঁ মানে এরকম ড্রিম তোমার, ধরো 10 বছর যাবত লিড ক্যারেক্টার করছো, মেইন স্ট্রিমে কাজ করছো, এবং এই 10 বছরে অনেক অনেক গল্প হয়েছে যেখানে তাসনুভা তিশা চাইলেই আসতে পারতো, যেখানে তাসনুভা তিশা কাজ করলে অনেক ভালো আউটপুট দিতে পারতো, কিন্তু আমরা তো পাইনি তোমাকে। আমাকে ডাকে নাই, আমি হ্যাঁ, তো অনেক ওয়েট নতুনকে করেছি। আমি দেখেছি যারা হয়তো অ্যাক্টিং জানেই না, তাদেরকেও কিন্তু আমি দেখেছি কাজ করতে। আপু আমি না আসলে এটা নিয়ে আমি ভিকটিম কার্ড প্লেই করতে চাই না অনেস্টলি। আমি বলতেই চাই না যে আম দ্য ভিকটিম হুম, হিয়ার এন্ড আমাকে হচ্ছে সাইড করে দিচ্ছে। আমি সবার কাছে গ্রেটফুল, অনেক ওকে, অনেক গ্রেটফুল, কারণ আমি মিডিয়াতে হচ্ছে আমি কাজ করতে করতে গিয়ে এরকম হয়েছে, বেবি হয়েছে, আমি ব্রেক নিয়েছি। তারপরে পার্সোনাল লাইফে বিভিন্ন ইউনো আপস এন্ড আপস ডাউন অ্যান্ড ছিল। ডাউন ছিল, সেই সময়টাতেও হুম, ব্রেক নিয়েছিলাম। এন্ড দেন আবারও এই লাস্টলি 2023 সালে একটা ব্রেক নিয়েছিলাম, 22 থেকে 23-এর মধ্যে। হুম, তো এই যে ব্রেক নিয়েছি, কয়জন আছে যে ব্রেক নেয়ার পর আবার এসে কামব্যাক করে। ফুল অন কাজ করতে পারছে? আমার তো মনে হয় আমি মানে আল্লাহ তাআলা আমাকে কেন যেন একটা মানে একটা লাক দিয়ে দিছে যে আচ্ছা ঠিক আছে তুমি রেডি, তোমার জন্য কাজ আছে। বিকজ আমি যখন ব্রেকে থাকি বা থেকেছি লাস্টে, আমার হুম। এটাও মনে আছে যে আমি যখন ব্রেকে যাই তারপর আমার কাছে এত কল আসা শুরু করে কাজের জন্য, আমি বলি, ভাইয়া আমি তো অসুস্থ, এটা লাইক অলওয়েজই হয়, তুমি মানে বাসায়। যখন একটু প্ল্যান করবে যে আমার একটু ব্রেক দরকার বা আমি একটু অফ থাকি এইটা তো কিছুদিন, আমার আসলে তখন ইচ্ছাকৃত রেগুলার ব্রেকও হয়। ছিল না, ছিল আই হ্যাড টু টেক দ্যাট ব্রেক। শোনো, আমরা তো একেবারেই মানে লাস্টের দিকে রয়েছি, মজার একটা খেলা খেলতে চাই তোমার সাথে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। ওয়াও, আমি জানি তুমি খুব চটপট উত্তর দিতে পারো, দেখা যাক কিছু লেটস কিছু ডু ইট। প্রশ্নের উত্তর তুমি কতটা তাড়াতাড়ি আমাকে দাও। ঈদের সকালে ঘুম নাকি গ্ল্যাম লুক? ঘুম। কাচ্ছি নাকি ডায়েট? ডায়েট। ঈদের দিনে সেলফি তোলো? না, কখনোই তুলি না। শুটিং সেটে বেশি চুপচাপ নাকি আড্ডাবাজি? আমি শুটিং সেটে অনেক কথা বলি সবার সাথে। অনলাইন শপিং নাকি মার্কেটে যেয়ে শপিং? অনলাইন শপিং। ক্যামেরার সামনে কান্না সহজ নাকি হাসি দুইটাই সহজ। তোমার জন্য? সবার জন্য তো হওয়া উচিত, মানে যারা পারফর্মার। পারফেক্ট ঈদ মানে কি তোমার জন্য? ছুটি নাকি হচ্ছে পরিবার? পারফেক্ট ঈদ মানে হচ্ছে আমার বাচ্চাদের সাথে একসঙ্গে সময় কাটানো। ঈদের দিনের সবচেয়ে প্রিয় খাবার? ঈদের দিনে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমি যেই সময়টা রান্না করি সেটা। একদিন পুরোপুরি সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবে? অফ কোর্স, একদিন আমি এক যুগ থাকতে পারবো। ওকে, সো এবারে আমরা কিছু ট্রু অ্যান্ড ফলস কোয়েশ্চেন তোমাকে করবো, যেটা ট্রু হবে ট্রু বলবে, যেটা ফলস হবে ফলস বলবে। ওকে, এটা খুব মজার একটা ব্যাপার। শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছে তোমার অনেক দিনের? না, ফলস। ফলস। ঈদের সকালে ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে বেশি সময় তোমার আয়নার সামনে কাটে? ফলস। মাঝে মাঝে নিজেকে আয়নার সামনে দেখে মডেল মনে হয়? ফলস।
এত ফলস এখন তো সোশ্যাল মিডিয়াতে গসিপ দেখে তোমার খুব হাসি পায়। ফলস কিছুই পায় না আমার। আই ডোন্ট ফিল এনিথিং, মানে গসিপ Seriously? নিয়ে আমি আসলে রেগে আসেও যাও না। না কখনো? আমার গসিপ গুলো আসেও না কেন জানো, আমার টাইমলাইন ভর্তি শুধু আসে মোটিভেশনাল ভিডিওস, পডকাস্ট, এইগুলো আসে। আই থিংক তুমি যেভাবে স্ক্রল করো মানে যেটা দেখো সেটাই বেশি আসে। অ্যালগরিদমে ওটাই আসে। সর্বশেষ কোয়েশ্চেন তোমার জন্য, ঈদের দিনে কি একাধিক ড্রেস বদলাও? না, খুব কষ্ট করে ঈদের জামাটাই একবার পরি। মানে যে কোনো একটা ড্রেস দিয়ে মোটামুটি একটা সারাদিন চলে যায়। একটা কটন ড্রেস থাকে যেটা ঈদের দিনের জন্য পরি, কারণ সবাই অলরেডি ছবি আপলোড দেখি শয়লা ফেসবুকে, ঈদ মুবারক ফ্যামিলি সহ। এন্ড দেন তখন মনে আছে ঠিক আছে একটা ছবি তুলি সবার বাচ্চাদেরকে নিয়ে। একদম শেষে রয়েছি। তাসনুভা তিশা, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, মানে সবসময় যেটা ভালো লাগে বিকজ তুমি অনেক, এটাকে কি বলবো, রকিং। না, আমি অনেক বোরিং আপু। না, আই ডোন্ট থিংক সো। হয়তো সবাই তোমাকে তোমার মতো করে চেনে না, আর আমার তো ভালো লাগে। আমার প্রাউড শরীয়তপুরিয়ান, বোথ অফ আস। তো খুব ভালো থাকো, নতুন নতুন কাজ নিয়ে তোমার সাথে দেখা হোক এবং তোমার স্বপ্নগুলো সব পূরণ হোক, এই প্রত্যাশা থাকবে। ঈদ মোবারক। ঈদ মুবারক আপু। বাংলা টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করবার জন্য, এবং তার ঈদে এখানে সবার সাথে গল্প করতে পারলাম, ফান হলো। ঈদ মুবারক সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডার আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি ঈদের আয়োজন মেরিল সিরাম সোববার নিবেদিত তারার ঈদ থেকে। আজকের মতো আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি শান্তা জাহান আরও একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।